This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি9 বাংলা স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা পৌঁছে গিয়েছি, কিন্তু হটস্পটের শুরুতেই দীঘার দিকে তো নজর রাখতে হবে, কারণ দীঘার উদ্বোধন হয়ে গেছে কিছুক্ষণ আগে। দিলীপ ঘোষ, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, তাকে মন্দির চত্বর ঘুরে দেখালেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে রয়েছেন দিলীপ ঘোষ। সস্ত্রীক তিনি পৌঁছে গিয়েছেন। হ্যাঁ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি আগে বলেছিলেন যে হ্যাঁ, ভগবানকে নিয়ে কোনো রাজনীতির বিষয় নেই, কিন্তু সেই মতোই আজকে আমরা দেখলাম যে একেবারে দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ এবং একেবারে মন্ত্রী অরূপ বিশ্বাস তাকে ঘুরিয়ে দেখালেন এবং তাকে তিনি মন্দিরে পৌঁছানো মাত্রই তাকে উত্তরীয় পরিয়ে দেন অরূপ বিশ্বাস। তার স্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে সাক্ষাতে দিলীপ ঘোষ, বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একেবারে এক্সক্লুসিভ ছবি। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে একটা রাজ্য রাজনীতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং দুজনে পাশাপাশি রয়েছেন, পাশাপাশি কথা বলছেন। হ্যাঁ, এই ছবিগুলো রাজনীতির সৌজন্যতার ছবি আমরা আগে বহুবার দেখেছি, তবে আজ একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন, কারণ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং একই দিনে শুভেন্দু অধিকারী তিনি সনাতনী সম্মেলন ডেকেছিলেন। সনাতনী হিন্দুদের একটি সম্মেলনের আয়োজন করেছিলেন, যা হাইকোর্টের নির্দেশে হয়েছে। সেই সনাতনী সম্মেলনের ছবিও আজ সকাল থেকে আমরা দেখেছি, সেখান থেকে শুভেন্দু অধিকারী বক্তব্য দেখিয়েছি। তবে সবার চোখ ছিল দীঘার জগন্নাথ মন্দিরে। আজ সকালে দ্বারোদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সাধারণের জন্য খুলে দেওয়া হয়। কিছুক্ষণ আগেই দিলীপ ঘোষ ও সস্ত্রীক তিনি পৌঁছে গিয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে। অরূপ বিশ্বাস তাকে মন্দির চত্বর ঘুরে দেখালেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীর পাশে বসে রয়েছেন দিলীপ ঘোষ এবং তারা কথাবার্তা বলছেন, সৌজন্য বিনিময় করছেন। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে স্ত্রীকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন এবং দুজনের গলায় মালা রয়েছে। দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের স্ত্রীর গলায় মালা রয়েছে এবং তাদেরকে উত্তরীয় পরিয়েই আজকে সেখানে অভিনন্দন জানানো হয়। কথা বলছেন তারা এবং কুশল বিনিময় করছেন। মুখ্যমন্ত্রী কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিঙ্কু মজুমদার তিনিও সঙ্গে রয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে রয়েছেন রিঙ্কু মজুমদার। এবং খুব বড় পরিসর আগে 50-100 বছর 200 বছর লোক বাড়বে। জগন্নাথ মন্দিরে মমতা দিলীপ সাক্ষাৎ, স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির নজরও তো সেদিকেই থাকবে, কারণ এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ছবি। হ্যাঁ, ভগবানকে নিয়ে রাজনীতি না করার কথাই দু দলের পক্ষ থেকে বলা হয়েছে, তবে স্বাভাবিকভাবে আজ সকাল থেকে আমরা তৃণমূলের সাংসদ বিধায়কদের দেখেছি, সেলিব্রিটিদের দেখেছি, বিশাল বড় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছি। তারপর সেই মন্দির উদ্বোধন করতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপর আজ বিকেলে পরে এই 5:30 নাগাদ পৌঁছে যান একেবারে দিলীপ ঘোষ। প্রায় আধ ঘন্টা সেখানে রয়েছেন দিলীপ ঘোষ। আমার সহকর্মী দীক্ষা রয়েছেন। দীক্ষা, এই ছবিটা মানে এই রাজনৈতিক সৌজন্যতার ছবিটা খুব একটা দেখা যায় না, কিন্তু দীঘার জগন্নাথ মন্দির এই রাজনৈতিক সৌজন্যতার ছবিটা আবার তুলে ধরলো। মানে এই সৌজন্যতার ছবিটা এই বর্তমানে যেন কোথাও একটা মিসিং ছিল, সেই ছবিটা আবারও ধরা পড়লো। দীক্ষা, তুমি কি দেখছো? তাই আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারোদ্ঘাটন করার পরে তিনি তার যেখানে দীঘার নিবাস সেখানে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি আজকেই কলকাতা যেতে পারেন, কারণ আমরা জানি অগ্নিকাণ্ডের জেরে যে ঘটনা ঘটেছে তার ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফেরেন না। এবং সেই মুহূর্তে আমাদের কাছে খবর ছিল যে রামনগরে পরে দেখা যায় যে দিলীপ ঘোষ সস্ত্রীক তথা রামনগর থেকে মোটামুটি দীঘার পৌঁছে যাচ্ছেন। সেই সময় মুখ্যমন্ত্রী তার আবাসস্থল থেকে যেখানে থাকেন দীঘাতে এসে সেখান থেকে তিনি বেরোন এবং মন্দিরের 6 নম্বর গেট থেকে তিনি 6 নম্বর প্রবেশ করেন এবং দিলীপ ঘোষ সেখান দিয়ে প্রবেশ করেন এবং সেখানে অরূপ বিশ্বাস তাকে এসে স্বাগত জানান। সঙ্গে কুণাল ঘোষ ছিলেন এবং ভেতরে যান, তারা গল্প দিয়ে যান। পরবর্তীতে দিলীপ ঘোষ বলেন এবং তারপরে সৌজন্য সাক্ষাৎ
এবং একদমই সরকারি ভাবে একদম সেই সৌজন্য সাক্ষাতের ছবি আমরা এক্সক্লুসিভ ভাবে দেখাচ্ছি। হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তারপর এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যেখানে রয়েছেন সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করছেন এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলছেন। দীক্ষা, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে দিলীপ ঘোষ যখন আজকে আসেন তার আগে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছি। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, এই দুজনের বক্তব্য একটুখানি শোনাতে থাকবো এবং তার পাশে অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ছবি দেখাচ্ছি দর্শকদের সামনে। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে, পার্টি এন্ডোর্স করে না এটাকে। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। ওনার শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। জগন্নাথের মন্দির তার অনুষ্ঠানে উনি গেছেন, ওনার মনে হয়েছে তাই গেছেন। কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না। জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের সেও। কারোর ব্যক্তিগত বিষয়, তার মন্তব্য, তার চলার ধরন, তার কাজের ধরন, প্রেম প্রীতি ভালোবাসা, রাগ বিরহ দহন, এসবের উত্তর আমি দিই না, ভবিষ্যতেও দেব না। একদম স্বাভাবিকভাবে ব্যক্তিগত কারণ বলা হচ্ছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা বলছেন ব্যক্তিগতভাবে কে কোথায় যাবেন সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, তাদের ব্যাপার হতেই পারে, কিন্তু দুটো রাজনৈতিক ব্যক্তিত্ব যখন পাশাপাশি বসেন এবং তারা যখন একে অপরের বিরোধী হন তখন স্বাভাবিকভাবে সেখান থেকে খবর আসতে বাধ্য। সেই বিষয়টা নিয়ে একটু নজর তো দেবেই, রাজ্য রাজনীতির মানুষ নজর তো দেবেই, সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এবং সেই ছবি আমরা দেখতে পেলাম। এবং শুভেন্দু অধিকারী তিনি বলছেন ব্যক্তিগত বিষয়, সুকান্ত মজুমদার তিনি বলছেন ব্যক্তিগত বিষয়, কিন্তু এই সৌজন্যের ছবি সাম্প্রতিক অতীতে সেভাবে দেখা যায়নি। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ এবং তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এর আগেই মন্দির ঘুরে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। আর এই হটস্পট দীঘার ছবি তো আপনাদের সামনে তুলে ধরলাম। তবে গতকাল থেকে তো একটা হটস্পটের দিকে আমাদের বিশেষভাবে নজর রয়েছে, সেটা হচ্ছে মেছুয়া বাজারে ফলপটি, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় শুধুমাত্র ওই হোটেলের অব্যবস্থার জেরে 15টা মানুষের মৃত্যুর ঘটনা ঘটলো এবং বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে কি কারণ জানেন? অক্সিজেনের অভাব। দেখুন, পাইপ লাগিয়েছে কিন্তু পাইপ কোনো ইউজ নেই, তাহলে লাগাবার কি দরকার? जीवन में नहीं हम लोग ऐसा हादसा देखे, जीवन में नहीं ऐसा हादसा। মেছুয়া বাজারে ফলপটি এলাকা, যেখানে রীতিমতো যতুগৃহে পরিণত হয়েছিল গতকাল রাতে এবং ভয়ানক সেই পরিস্থিতি এবং কালো ধোঁয়া গলগলে আগুন, মৃত্যুর ঘটনা। সেই মৃত্যুর খুঁটিনাটি, মানে এই মৃত্যুর দায় কার, কোথায় কোথায় গাফিলতি ছিল, সেই সমস্ত বিষয় তুলে ধরবো। চলুন। আমি একটু করে এই হোটেলটা ছবি দেখাচ্ছি, ঋতুরাজ হোটেল, যেটা গতকাল রাত থেকে আমরা ভয়ানক আগুনের ছবি দেখিয়েছি। ওই যে জানার কাজগুলো দেখতে পাচ্ছ, সেই জানার কাজগুলো ভেঙে কিন্তু দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং এখানে এমার্জেন্সি গেট থাকলেও সেই এমার্জেন্সি গেট কাজ করেনি। ভাবো, যারা 4th ফ্লোরে আছে, পুরো পরিবারের সদস্যদের নিয়ে রয়েছে, বাচ্চা বাচ্চা সেখানে রয়েছে, সেই বাচ্চাদেরকে নিয়ে তাদের কোথা থেকে বেরোতে হয়েছে জানো? জানলা থেকে বের হতে হয়েছে, কারণ এমার্জেন্সি গেট কোনো রকম কাজ করেনি। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেই ব্যবস্থা কোনো রকম কাজ করেনি বলে অভিযোগ করছে। আপনাদের এই বিল্ডিং এ আমি দেখতে পাচ্ছি দমকলের পাইপ রয়েছে, এখান থেকেই প্রায় আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, মানে আগুন संभाला गया इधर से, इस बिल्डिंग से। आपने क्या देखा, कब, कितने बजे क्या देखा, कहाँ? पहले 8 बजे जो है ना, यहाँ पे जो है शॉर्ट सर्किट हुआ है। अच्छा। और एक बार एकदम आवाज़ आया धमाक से, तो मेरा अकाउंटेंट हमको फ़ोन किया, जो आप कहाँ हैं, आपके बगल में बिल्डिंग में आग लगी है। जैसे हमने बाहर निकल के देखा एकदम धुआं धुआं हो रहा है और आग का लपेटा लगने लगा। मिनट में ही समझिए ना, जो पूरा एकदम उधर से धुआं होते होते पूरा लपेट लिया आग इधर से। সবথেকে বড় বিষয় হচ্ছে আগুন কোথায় লেগেছে সবার প্রথমে।
হ্যাঁ, স্থানীয়রা যে দাবি করছে যে কিচেন রয়েছে এই হোটেলে, সেই হোটেলের কিচেনে সবার প্রথমে আগুন লাগে। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এক্সস্টের জায়গাটা, যেখান থেকে পুরো কালো দাগ রয়েছে, সবার প্রথমে ওইটাই আগুন লাগার জায়গা। ওখান থেকে আগুন লেগে দ্রুত তা হোটেলে ছড়িয়ে পড়ে এবং বুঝতে পারছেন এটা যে ফার্স্ট ফ্লোরে কিচেন, সেটা পরিষ্কার। সেই ফার্স্ট ফ্লোর থেকে কত দ্রুততার সঙ্গে আগুন দ্রুত ছড়িয়েছে সেটা আমরা গতকালের ছবিতেই দেখতে পেয়েছি। तो मैडम नीचे खड़ी थी, बोल रहा था कि मेरा बच्चा है तो बचाओ बचाओ मेरे बच्चे को बचाओ। फिर हम लोग सामने से देखा आवाज़ दे रहा है, लेकिन उसका शीशा तो बंद है। हाँ, वो कैसे बचा पाए? अच्छा एसी रूम था तो शीशा भी बंद था। हाँ हाँ हाँ, जो रूम है सारा तो एसी रूम है ना। जीवन में नहीं हम लोग ऐसा हादसा देखे, जीवन में नहीं ऐसा हादसा। তার পাশাপাশি আরও একটা বিষয়, যে এমার্জেন্সি গেট থাকে, সেই এমার্জেন্সি গেট প্রায় 5-6 মাস ধরে সেখানে কাজ চলছিল, যে কারণে এমার্জেন্সি গেট বন্ধ ছিল। সেক্ষেত্রেই প্রশ্ন উঠছে, যখন এমার্জেন্সি সরু সিঁড়ি বন্ধ রয়েছে, এমার্জেন্সি গেট বন্ধ রয়েছে, তখন কেন বিকল্প ব্যবস্থা আগে থেকে খুলে রাখা হলো না? এই জায়গাগুলো মানে এই হোটেল নিয়ে কিন্তু এই জায়গাগুলোতেই প্রশ্ন उठছে। यहाँ पे तो एक सब होटल में एक इमरजेंसी गेट होता है, वो नहीं था क्या? इमरजेंसी गेट वो वाला एक बंद किया हुआ, वो नहीं है, वो बंद किया है। वो इमरजेंसी गेट का सीढ़ी क्या इधर ही है, इसी को है, लेकिन वो बंद है। हाँ, उसको बना रहा था अभी चालू करने के लिए। और अभी चालू नहीं था। नहीं, पानी लाने पाइप जो बनाया तो उसका पानी कहाँ है, कोई काम ही नहीं हुआ। जो तो पता चलता है जो लाल रंग का पाइप है, वो तो सिर्फ फायर एक्सटिंग्विशर का पाइप है, कुछ नहीं उसमें, कुछ नहीं है उसमें, कुछ नहीं, पानी उनी कहाँ टंगी हो मरता মানে ये सिर्फ दिखाने के लिए है। হোটেল আছে তাদের দোষ, তারা ম্যানেজমেন্ট করেছে, পাইপ লাগিয়েছে, কিন্তু পাইপ কোনো ইউজ নেই, তাহলে লাগাবার কি দরকার? লাগাতেই না। লাল পাইপটার দেখাবো, সেই লাল পাইপটা থাকলে কি, যেটা যে কোনো অভিজাত হোটেলে থাকলে বোঝা যায়, এবং যে কোনো অভিজাত হোটেলে থাকে, তাহলে কি হয়, হোটেলের যে কোনো প্রান্তে একটুও যদি আগুন লাগে, একটুও যদি আগুনের হলকা থাকে, তাহলে কি হবে, সবার প্রথমে অ্যালার্ম বাজবে, তারপর বিশেষ ব্যবস্থা রয়েছে, সেই বিশেষ ব্যবস্থাতে জল আপনিই পড়বে। কালকে ভয়ানকভাবে আগুন লাগলো। হ্যাঁ, প্রথমে ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর থেকে 4 তলায় আগুন ছড়িয়ে গেল, কিন্তু কোনো ভাবে কোনো অ্যালার্ম বাজলো না, নিজে থেকে কোনো জল পড়লো না। তার মানে কি, সেই কথা এলাকার মানুষও বলছেন, সেই কথা দমকল আধিকারিকরাও বলছেন, যে এই লাল রঙের যে পাইপ দেখা যাচ্ছে, যেটা থেকে জল পড়ার কথা যে কোনো রকম অগ্নিকাণ্ডের ঘটনায়, সেই পাইপ শুধুমাত্র দেখানোর জন্য। সিস্টেমগুলো পুরো ডিফাংক্ট ছিল, নাথিং, নো সিস্টেম হ্যাজ ওয়ার্ক, নো ডিটেকশন, নো অ্যালার্ম, নো ডিটেকশন, সঙ্গে যেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম, ফায়ার ফাইটিং সিস্টেম, ইট ওয়াজ টোটালি ডিফাংক্ট। একটা কথা বলা যেতে পারে, অনেকে বরাত জোরে বেঁচেছেন। যে সমস্ত ব্যবসায়ীরা এখানে থাকেন, তারা এখানে রীতিমতো কেনাকাটাও করতে যান। কেউ গিয়েছিলেন কেনাকাটা করতে, এবং যখন দেখছেন যে এই আশেপাশে একেবারে এলাকা পুরো দাউ দাউ করে আগুনে জ্বলছে, তারা বলছেন যে তারা কিছুটা হলেও বরাত জোরে বেঁচে গিয়েছেন, কারণ ঘটনাক্রমে তারা তখন হোটেলে ছিলেন না, তারা বাইরে ছিলেন। हम जब रात को हम मार्केट में शॉपिंग कर रहे थे, हमको जब होटल जाने का टाइम आया तो हमने दुकानदार को बोला कि हमको उस होटल पे जाना है, हमारा सामान छोड़ दो। दुकानदार ने बोला वहाँ पे पूरी आग लगी हुई है। हम वहाँ से तुरंत अपने होटल की तरफ भागे और हमको वहाँ को जाने नहीं दिए। घूमते फिरते हमने 1-2 होटल देखा, अच्छा नहीं लगा, फिर रात को यहाँ पर आए, हमारे पास कुछ भी नहीं है। रूम में चेक इन कराया, मैंने अपना ट्रॉली लगेज रखा, उसके बाद मैं एक पार्टी से मिलने बड़ा बाज़ार चला गया। पार्टी के पास 1-1.5 घंटा बैठा, वहाँ से आने के बाद जैसे ही होटल में इन ही कर रहा था तो भगदड़ मची हुई थी, होटल में आग लग गई। দেখুন, একটা বিষয় পরিষ্কার যে হোটেলের অব্যবস্থা তো ছিল। ইতিমধ্যে হোটেল মালিক পলাতক, হোটেল ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আমাদের রাজ্যে তো প্রত্যেকটা ঘটনাতেই রাজনীতি হয়, তাই রাজনীতির কচকচানি এখানেও শুরু হয়ে গিয়েছে। ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে, তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। আর এরা যেগুলো করে, যৌতুকগৃহটা নিজেরাই তৈরি করে। পৌরসভারও দেখা, সবারই দেখা, পুলিশ, পৌরসভা সবাইকারই দেখা দরকার। প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ, এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেল, এটাকে মার্ডারই বলা উচিত, এদের দুর্ঘটনা বলা উচিত না। হিঞ্জ এলাকায় হোটেল, সেখানকার প্রশাসনের মদতেই হয়, অর্থের বিনিময়ে বাংলায় সব কিছুই হয়।
অর্থাৎ বুঝতে পারছেন তো, আজ খবরের হটস্পট প্রচুর। দীঘা থেকে আমি চলে গেলাম একেবারে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার একটু কাশ্মীরের দিকে তো নজর রাখতে হবে, কারণ গোটা দেশের হটস্পটটা এই মুহূর্তে কাশ্মীরে। কারণ এই বিষয়ে এই দিকে প্রত্যেকের নজর রয়েছে। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গুরুত্বপূর্ণ 5খানা বৈঠক করেন সাউথ ব্লকে, নিজের দপ্তরে 5খানা বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, মঙ্গলবার ঘটনাটা ঘটেছে, গত মঙ্গলবারের পর এক সপ্তাহ পার গিয়েছে এবং আজ ছিল সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠক, তারপর কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক রয়েছিল এবং সেই বৈঠক থেকে যথেষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে এখনো জানানো হয়েছে। তবে সবই সুরক্ষার স্বার্থে আমরা তো আপনাদেরকে বলতে পারি না, কারণ ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে ভারতের পক্ষ থেকে। তবে বারবার বলবো, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত পাকিস্তান যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সামাল কিভাবে দেওয়া যায়। কাশ্মীরে যে পহেলগাঁওয়ে হত্যার ঘটনা ঘটেছে, যে ঘটনা একেবারে পাকিস্তানের যোগাযোগ একেবারে স্পষ্ট, তাদেরকে কিভাবে সবক শেখানো যায়, সেই কারণে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক, বেশ কিছু নয় একেবারে 5টা গুরুত্বপূর্ণ বৈঠক আজকে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। তবে একটা বিষয় জানেন, এই পহেলগাঁওয়ে ঘটনার পর আমরা দেখেছিলাম বারবার টিআরএফ এর নাম উঠে এসেছিল, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যারা এই ঘটনায় জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। তবে আজকে তাদের ঢাল হতে দেখা গেল পাকিস্তানকে। দেখেছেন, মানে বারবার যে পাকিস্তান একবার বলছে তাদের কোনো দায় নেই, তারপর এমন কিছু ছবি প্রকাশ্যে আসছে, এমন কিছু তথ্য প্রকাশ্যে আসছে যেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে পহেলগাঁওয়ের ঘটনায় পাকিস্তানের মদত যথেষ্ট রয়েছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট মানে 370 অবলুপ্তির পর যে ফ্রন্ট গঠন হয়েছিল, সেই ফ্রন্টই এই পহেলগাঁও হত্যার হামলায় একেবারে সরাসরিভাবে জড়িত, সেই খবরই পেয়েছিলাম এবং এনআইএ সূত্রেও সেই খবর ছিল। তবে পাকিস্তান এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ঢাল হয়ে দাঁড়াচ্ছে, তারা আন্তর্জাতিক মঞ্চে বলতে চাইছেন যে কোথায় প্রমাণ রয়েছে যে টিআরএফ এই ঘটনার সঙ্গে জড়িত। টিআরএফ যদি এই ঘটনার সঙ্গে জড়িতই থাকে তাহলে পাকিস্তান কেন ঢাল হয়ে কাজ করবে, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তাহলে কি কোথাও টিআরএফকে বাঁচানোর চেষ্টা করছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান? এই প্রশ্ন তো বারবার উঠবে। তবে এই সমস্ত খবরের পাশাপাশি এই প্রত্যেকটা হটস্পটে যা খবর রয়েছে সেই সমস্ত খবরের অন্যান্য জায়গায় তো নজর রাখবো। তবে সময় হচ্ছে এখন শেষ করতেই হবে হটস্পট। অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলার সঙ্গে থাকুন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH